এইটা তোরা লাইফে দেখতে পাবি অনেকবার, কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন, মানে অ্যাজ ইফ গোটা ডায়াফ্রামের আপার বর্ডারটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, ঠিক আছে, নিউমোমেডিয়াস্টিনাম। আর এইগুলো রেয়ার, এগুলো এমসিকিউতেই আছে। লাং কোল্যাপস, লাং কোল্যাপসে কি পাবি এর, আচ্ছা ডেসক্রাইব কর। হ্যাঁ কর, তুই কর, তুই কর, তুই কর, বসুন, হ্যাঁ বল। At the height of right costophrenic angle, হ্যাঁ কস্টোফ্রেনিক বলার পাশাপাশি লাং প্যারেনকাইমা অ্যাপারেন্টলি নর্মাল। রাইট সাইডে কি আছে, homogeneous opacity involving lower and middle lung zones along with trachea shifted towards right, ঠিক আছে, যেই দিকেই ওপাসিটি সেই দিকেই ট্রাকিয়া ডেভিয়েশন, তার মানে ট্রাকিয়াটাকে কিছু একটা পুল করে নিয়েছে। সো দিস, আই থিঙ্ক দিস ইজ এ কেস অফ লাং কোল্যাপস, রাইট সাইডেড লাং কোল্যাপস, ঠিক আছে। এবার লাং কোল্যাপসের কজ কি কি হয়, লাং কোল্যাপসের খুব সবচেয়ে কমন যে কজগুলো আমরা পাই সেগুলো লিখেছি, ঠিক আছে। কোনো ফরেন বডি আছে হয়তো, ফরেন বডি যাওয়ার জন্য কি হয়েছে, মনে কর এই সাইডে একটা ফরেন বডি এখানে লজ করে গেছে, ঠিক আছে, তার ডিস্টালি যে এয়ারটা ট্র্যাপ হয়েছিল সেই এয়ার থেকে, হ্যাঁ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা পুরোপুরি বডি অ্যাবজর্ব করে নিয়েছে, তাহলে কি হলো, এই ভেতরের ভলিউমটা মানে তোর ভেতরের প্রেসারটা কমে গেল, সেই প্রেসারটা কমার জন্য লাংটা কোল্যাপস করে গেল, ঠিক আছে। মিউকাস প্লাগিং, সামটাইমস when there is a mucus is very thick, sometimes some amount of mucus is accumulated here and that plugs off and seals the air the connection completely, that might be a case. Endobronchial mass, in the same way, misplaced ET tube, endotracheal tube, sometimes instead of এই তো আমাদের এন্ডোট্রাকিয়াল টিউব এইভাবে থাকার কথা, টিউবের মধ্যে দেখবি যখন হাতে নিবি দেখবি এই রকম কয়েকটা পারফোরেশন থাকে, যেটাকে আমাদের বলে আই, আই মানে যে ওপেনিং গুলো থাকে, যেই ওপেনিং এর দিয়ে এই কমিউনিকেশনটা চলে, ঠিক আছে, এটাকে বলে আই। যদি এরকম হয়, এন্ডোট্রাকিয়াল টিউবটা আরো একটু পুস্ট হয়ে এর ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে, আইগুলো সব এখানেই ওপেন করবে, তাই তো, তার মানে অনলি লেফট লাংটা প্রপারলি ভেন্টিলেটেড হবে, ঠিক, আর এই সাইডে লাংটা ভেন্টিলেটেড হবে না, কারণ এই জায়গাতে এখানে এয়ার এক্সচেঞ্জ হচ্ছে না, আর প্লাস এই টিউবটা থাকতে থাকতে এটা ফিট করে গিয়ে পুরো টোটালটাকে অবস্ট্রাকশন করে দেবে। সেম রিজনে তোর এটাকে বলে সিঙ্গেল লাং ভেন্টিলেশন সিচুয়েশন, ঠিক আছে, সিঙ্গেল লাং ভেন্টিলেশন সিচুয়েশনে এন্টায়ার একটা সাইডের লাংসটা কোল্যাপস করে যেতে পারে, ঠিক আছে। মিসপ্লেসড ইটি টিউব,
অ্যাডজাসেন্ট মাস কম্প্রেশন, বুঝতেই পারছিস পাশ থেকে কোনো মাস এসে আমার ব্রঙ্কাসটাকে চাপ দিচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা কি, সবই হচ্ছে ব্যালেন্স। তোর ভেতরের যদি প্রেসারটা বাইরের থেকে মানে কমে যায়, ভেতরের প্রেসারটা কমে যায়, তখন কোলাপস হয়ে যায়। আচ্ছা, লাং কোলাপসে আমরা কি কি দেখতে পাই? লাং কোলাপসে আমি কি করে বুঝবো যে এটা লাং কোলাপস হয়েছে? এক্সরেটা দেখে আমার এই 3-4টে পয়েন্ট থাকে। ফিসার যেটা থাকে, ফিসারটা ডিসপ্লেসড হয়, এয়ার স্পেসটা ওপাসিটি হয়ে যায়, মানে এয়ার স্পেসটা হোয়াইট আউট করে যাচ্ছে। আর ওপাসিটিটা যদি গোটা এন্টায়ার লাংকে ইনভলভ না করে একটা পার্টিকুলারলি একটা লোবকে এফেক্ট করে, তাহলে সেই লোবটা শুধু হোয়াইট হয়ে যায়। তাহলে কি হবে, আমাদের ডিসপোজিশনটা এমন যে ট্রায়াঙ্গেলটার অ্যাপেক্সটা সবসময় হাই লামের দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর ওই সাইডে রিব ক্রাউডিং পাওয়া যাবে। যদি আরো হাতে প্লেটটা হাতে নিয়ে দেখিস, দেখতে পাবি এই দিকের রিবগুলোর মধ্যে যে স্পেস আছে, এই দিকের রিবটা আরো কাছাকাছি চলে আসছে। ওপরটা দেখে দেখতেই পাচ্ছিস রিবগুলো ক্রাউডেড হয়েছে। রিব ক্রাউডিং থাকবে, একটা ওপাসিটি থাকবে, আর তার সঙ্গে কি হবে, যদি ফিসারটা এখানে দেখা যাচ্ছে না, ফিসারের ডিসপ্লেসমেন্ট হয়, ফিসারটা সরে আসে, এগুলো দেখা যায়। আচ্ছা, রিব ক্রাউডিং, ক্রাউডিং অফ ভেসেলস, মেডিয়াস্টিনাল শিফটিং। মেডিয়াস্টিনাল শিফটিং মানে গোটা দেখ মেডিয়াস্টিনামটা এই পাশে সরে গেছে, মানে হার্টের যে হার্টটা শুদ্ধ সরে এসেছে, তার সঙ্গে ট্রাকিয়াও সরেছে, দ্যাট মিনস মেডিয়াস্টিনাল শিফটিং, ঠিক আছে। আর এই দিকে ডায়াফ্রামটা এলিভেটেড হবে, সেটাই ছবিতে বোঝা যাচ্ছে না খুব একটা, ডায়াফ্রামটা উপরে টেনে নেবে। এবার দেখ, এইটাও কোল্যাপস হয়েছে, কিন্তু কোল্যাপসটা পার্টিকুলারলি একটা লোবে হয়েছে, শুধু আপার লোবটা কোল্যাপস করেছে, ঠিক আছে। আপার লোবটা কোল্যাপস করার জন্য ট্রায়াঙ্গুলার যে ওপাসিটি হয়েছে, তার ট্রায়াঙ্গুলার অ্যাপেক্সটা হচ্ছে হাইলামের দিকে, ওকে। এইটা তো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সটা হচ্ছে হাইলামের দিকে, ঠিক আছে। আর আমাদের এই হরাইজন্টাল ফিসারটা এইরকম জায়গায় থাকার কথা, ফিসারটা শিফট করেছে, ঠিক আছে। হেমিডায়াফ্রামটা এখানে খুব একটা সিগনিফিকেন্টলি এলিভেটেড হয়নি, কারণ এখানে লিভারের জন্য কিছুটা এলিভেটেড থাকে, সামটাইমস দেয়ার মে বি সাম অ্যামাউন্ট অফ হেমিডায়াফ্রামেটিক এলিভেশন। রিব ক্রাউডিং দেখ ওপরে দেখতে পাবি, এই দিকটা অনেকটা স্পেসে সেপারেট, এটা কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, স্পেশাল কিছু ক্ষেত্রে এই একটা ডাবল শ্যাডো পাওয়া যায়। কেন? বড় শ্যাডোটা হচ্ছে লাংসের শ্যাডো, আর ছোট শ্যাডোটা হচ্ছে লাংসের শ্যাডো প্লাস হার্টের শ্যাডো। তাই ভেতরের শ্যাডোটা বেশি ডিপ, আর ওপরের শ্যাডোটা হচ্ছে লাংসের জন্য ওটা লাইট কালারের। কোনটা? দেখ, এই মানে দুটো যদি কোল্যাপস স্ট্রাকচার থাকে, ঠিক আছে, মনে কর দুটো হোয়াইট কার্ড রাখা আছে, লাংসের উপর একটা সাদা কার্ড রেখেছিস, তাহলে একটা হালকা হেজ আসবে, তারপর আর একটা শ্যাডো যদি ওপরে ওভারলাই করে, তাহলে একটা দিক তো মানে বেশি ডিপ সাদা হবে, তো এইটা সেটাই, ঠিক আছে। এই দেখ এখানে এই পাশের শ্যাডোটা বেশি ডিপ, বাইরের শ্যাডোটা লাইট কালারের, কারণ এই আউটার বর্ডারটা হচ্ছে হার্টের শ্যাডো, আর ভেতরের শ্যাডোটা হচ্ছে হার্টের শ্যাডো প্লাস কোল্যাপসড লাংয়ের শ্যাডো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাইরেটা হার্টের শ্যাডো, হার্টের শ্যাডো, হার্টের শ্যাডো। এই যে এই তোর এটা আমাদের অ্যাপেক্সটা একটু উঠে আছে। এবার দেখ এখানে ট্রাকিয়াটা শিফট করেছে, ঠিক আছে। আচ্ছা,
কোনটা? ট্রাকিয়াটা শিফট করেছে, এই যে ট্রাকিয়াটা শিফট করে গেছে এই পাশে, দেখতে পেয়েছিস? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, হার্টের ওপরের স্যারোটা কি থাকে, ওপরে আর্চ থাকে, হ্যাঁ, সবকটা মিলিয়ে স্যারোটা এ করে, ঠিক আছে। যাই হোক, এইগুলো খুব একটা এ নয়। এই এই এক্স রে প্লেট তোরা খুব পাবি, ঠিক আছে। এইগুলো হচ্ছে পোস্ট টিবি সিকুয়েলির এক্স রে। এখানে কোনো একটা ওপাসিটি ছিল, যেই জন্য একটা ডার্টি লুকিং অ্যাপিয়ারেন্স আছে ওপরে, ডার্টি লুকিং একটা অ্যাপিয়ারেন্স আছে। আর একটা ক্রনিক লিসেন হওয়ার জন্য ফাইব্রোসিস হয়ে হয়ে যেন ওপরের দিকে টেনে নিয়েছে, দেখতে পাচ্ছিস ডায়াফ্রাম থেকে একটা হাম্প তৈরি হয়েছে, স্মুথ সারফেস না হয়ে একটা হাম্পের মতো স্ট্রাকচার উঠে এসছে, তাকে যেন কোনো ফাইব্রোসিস ওপরে টেনে রেখেছে, ঠিক আছে। এইটা ডেসক্রাইব কর। আর আর ভিজিবল, হ্যাঁ। ট্রাকিয়া, হ্যাঁ, লিটল ডেভিয়েটেড টুয়ার্ডস রাইট, ঠিক আছে। এবার প্যারেনকাইমার ডেসক্রিপশন দে। Parenchyma is showing some vertical lines, some vertical lines are visible over right side of the way, and some soft opacities are visible in left side of the chest lung parenchyma. So I think this is a case of fibrosis that might be a sequelae of pulmonary tuberculosis, post-tubercular fibrosis. Okay. আচ্ছা, এইটা তোদের অত জানার দরকার নেই, এইটা তো কখনোই আসবে না। নেক্রোটাইজিং নিউমোনিয়ার কজটা তোদের লাগবে, ঠিক আছে। নেক্রোটাইজিং নিউমোনিয়া তোদের কখনোই আসবে না, সিটি বা এতে আসবে না। নেক্রোটাইজিং নিউমোনিয়া কে কে করে সেটা শুধু জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্যাফ, ঠিক আছে। স্ট্যাফ, ক্লেবসিয়েলা, এন্টেরোব্যাক্টার, নোকার্ডিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, সিউডোমোনাস এরা করে। তার মধ্যে সবচেয়ে কমনলি হচ্ছে স্ট্যাফ, ঠিক আছে। আচ্ছা, তোদের যেটা ছোট্ট করে বলি, মানে যে বলে আমি এটা শেষ করে দেবো আজকে। টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসে আমরা কি কি ফিচার পাই, ঠিক আছে। টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস কত রকম হতে পারে, মানে জাস্ট আইডিয়া। পালমোনারি অ্যান্ড এক্সট্রা পালমোনারি, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দ্য সাইট অফ অকারেন্স, ঠিক আছে। এইটা একরকম ভাবে করা যেতে পারে। এক্সট্রা পালমোনারি কি কি হতে পারে? ইন্টেস্টিনাল, লিম্ফ নোড, আর আর সব জায়গায় হতে পারে এরকম ভাবে বললে হবে না। টিউবারকুলার স্কিন লিসেন্স হতে পারে, বোনস টিউবারকুলোসিস, আর আর মেনিনজিয়াল হতে পারে, টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলোমা, দু রকম হতে পারে। আর আর ভার্চুয়ালি সব জায়গায় হতে পারে, ওতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আর কিসে হতে পারে? এন্ডোক্রিন ম্যানিফেস্টেশন বহু জায়গায় হয়, আমাদের রেনাল টিবি হতে পারে, জেনিটোরিনারি টিবি হতে পারে, আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ডে হতে পারে, ঠিক আছে। এরকম বহু জায়গায় হতে পারে। এইটা হলো সাইট অফ, মানে সাইট অফ ইনভলভমেন্ট অনুযায়ী ডিফারেন্সিয়েশন। প্রাইমারি সেকেন্ডারি টিউবারকুলোসিস সম্বন্ধে কি আইডিয়া? হুম 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 হুম
আচ্ছা, প্রাইমারি টিবি বলছিস যে প্রথমবার যখন ইনফেকশন হবে নন সেন্সিটাইজড ইন্ডিভিজুয়ালে। আচ্ছা, সেটা নয়, প্রথমবার যে মানে প্রথম যে লিসেনটা সেটাকে আমি প্রাইমারি বলছি। সেইটা কীরকম মানে শেপ নেবে, কীরকম ন্যাচারাল হিস্ট্রিতে যাবে, সেইটা ডিপেন্ড করে তার ইমিউনিটি স্ট্যাটাসের ওপর, তার ইমিউনো কম্পিটেন্ট না ইমিউনো কম্প্রোমাইজড, তার এজ কীরকম। এজ বলতে একটা যে নিওনেট তাকে ধরে নেওয়া হয় তার ইমিউনিটি ইম্যাচিওর, কেন না কি আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা সেইটা ম্যাচিওর করতে সময় লাগে, মানে ম্যাচিওর তার আগে পর্যন্ত তাকে আমরা ইমিউনো কম্প্রোমাইজডের মতোই বিহেভিয়ার তার কাছ থেকে পাবো। ঠিক আছে, এবার আমাকে বল প্রাইমারি টিউবারকুলোসিস কোন কোন সাইটে হতে পারে? লাংসে হতে পারে, আর কোন অর্গানে হতে পারে প্রাইমারি টিউবারকুলোসিস? ইন্টেস্টাইনাল টিবি ক্যান বি প্রাইমারি টিবি। কিভাবে না আনপাস্তুরাইজড মিল্কের মাধ্যমে যেই টিউবারকুলোসিসটা হয় সেটা প্রাইমারিও হতে পারে। ইউজুয়ালি ইন্টেস্টিনাল টিবি ইজ আ সেকেন্ডারি টিউবারকুলোসিস দ্যাট রেজাল্টস ফ্রম ইনস্পিসেটেড স্পুটাম। যেই স্পুটামটা আমরা কাফ আউট করলাম সেইটা কোনোভাবে স্টোমাকের অ্যাসিডের মাধ্যমে মানে ড্যামেজ না হয়ে সেটা ইন্টেস্টাইনে গিয়ে সে টিউবারকুলোসিস করে, দ্যাট ইজ এ ইউজুয়াল পাথ। কিন্তু আনপাস্তুরাইজড মিল্ক খেলে প্রাইমারি টিউবারকুলোসিস ইন্টেস্টিনালও হতে পারে। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি টিবি। পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস বলে কোনো টার্ম শুনেছিস, বা প্রোগ্রেসিভ প্রাইমারি বলে কোনো টার্ম শুনেছিস? কোনটা? মিলিয়ারি অ্যাপারেটাস? অ্যাপারেটাস আর করতে গেল মিলিয়ারি টিউবারকুলোসিস। আচ্ছা, প্রোগ্রেসিভ প্রাইমারি বলে কোনো টার্ম শুনেছিস? প্রোগ্রেসিভ প্রাইমারি কোথায়, মানে কোন ক্লাসে শুনেছিস জাস্ট জিজ্ঞেস করছি। প্যাথোলজিতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো এক মিনিট, টিউবারকুলোসিস যে ডিজিজটা হয় তাতে যত না টিবির ব্যাকটেরিয়াটার ইনভলভমেন্ট তার থেকে আমাদের বডির রেসপন্সটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, টিবির ব্যাকটেরিয়া সবার ক্ষেত্রেই সমান, আমার বডি কিভাবে ব্যাকটেরিয়াটাকে এনকাউন্টার করার চেষ্টা করবে, কতটা সাকসেসফুলি পারবে কতটা পারবে না, তাকে এনকাউন্টার করতে গিয়ে বডিকে কতটা ড্যামেজ করবে নিজের বডিকে, তার উপর ডিপেন্ড করে আমি এক্সরেতে কি পাবো এবং ডিজিজটা কি কোর্স নেবে। ঠিক আছে, সো টিউবারকুলোসিসকে যখন আমরা দেখব তখন শুধুমাত্র মানে এজেন্টকে নিয়ে ভাবলে হবে না, আমাকে হোস্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, মানে কোন এজ গ্রুপের ইন্ডিভিজুয়ালের মধ্যে ইনফেকশন হচ্ছে, সে ইমিউনো কম্পিটেন্ট না ইমিউনো কম্প্রোমাইজড, তার বয়স কত, তার ভ্যাকসিনেটেড স্ট্যাটাস কি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি একটা ইমিউনো কম্প্রোমাইজড পারসন বা একটা চাইল্ড ইরেসপেক্টিভ অফ ভ্যাকসিনেশন স্ট্যাটাস। আচ্ছা বলছি টিবির ভ্যাকসিনেশনটার নাম কি? বিসিজি ভ্যাকসিনেশন। বিসিজির ফুল ফর্ম কি? আচ্ছা, জিনিসটা কি সেটা, বিসিজি স্ট্রেনটা কি, মানে কিভাবে তৈরি হয়েছে স্ট্রেনটা? বারবার বারবার যতবারই হোক, 139 হোক 239 হোক যাই হোক, সাবকালচার করেছে তাই তো, বারবার সাবকালচার করার ফলে কি হয়েছে, সেই এজেন্টটা ওর ভিরুলেন্সটা কমে গেছে কিন্তু ইনফেক্টিভিটিটা কমেনি। ইনফেক্টিভিটি আর ভিরুলেন্স দুটো আলাদা জিনিস। ভিরুলেন্স মানে একটা এজেন্ট যাকেও ইনফেকশনটা মানে করবে তাকে কতটা ড্যামেজ করবে, তা হ্যাঁ সেটা হচ্ছে ভিরুলেন্স। ঠিক আছে, ভিরুলেন্স আলাদা টার্ম,
সেইটা ডেডলি কি ডেডলি নয়, সেইটা হচ্ছে ভিরুলেন্স। ইনফেক্টিভিটি মানে কত সহজে একটা সেল থেকে আরেকটা সেলে ইনফেকশন স্প্রেড করতে পারবে। ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ইনফেক্টিভিটি আর ভিরুলেন্স দুটো আলাদা জিনিস। যত সাবকালচার করেছে ওর ভিরুলেন্সটা কমে কমে গেছে, ঠিক আছে? ও আর ডেডলি নেই, কিন্তু ইনফেক্টিভিটি আছে, ঠিক আছে? এটাই যে কোনো ভাইরাসের যখন মানে ন্যাচারাল ধর একটা প্যান্ডেমিক হয়, সব ক্ষেত্রেই তাই হয়। যত দিন যায় ভিরুলেন্সটা কমতে থাকে, কিন্তু ইনফেক্টিভ বাড়তে থাকে, কারণ অর্গানিজমটাও চায় সারভাইভ করতে। যত হোস্ট বেঁচে থাকবে তত তার প্রোপাগেশনের সুবিধা। হোস্টকে র্যাপিডলি মেরে ফেললে প্যান্ডেমিকটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হোস্টকে মেরে ফেলাটা ভাইরাসের বা ব্যাকটেরিয়ার উদ্দেশ্য নয়, ওর উদ্দেশ্য সারভাইভাল। ওই জন্য ইনফেক্টিভিটি বাড়াবে আর ভিরুলেন্সটা কমাবে, এটাই এখানেও তাই হয়। আস্তে আস্তে ওর ভিরুলেন্সটা প্রচণ্ড কমে যায়, কিন্তু এ থাকে, সেই স্ট্রেনটা থেকে তৈরি করা হয়, দিয়ে তাকে ভ্যাকসিনেশন দেওয়া হয়। এবার আমাকে বল, এই ভ্যাকসিনেশনটা টিউবারকুলোসিসের কোন জিনিসটাকে প্রিভেন্ট করে? মানে যদি মনে কর, মানে আমি কোশ্চেনটা সহজ করছি, মনে কর একটা বাচ্চা বিসিজি ভ্যাকসিনেটেড হয়েছে, ঠিক আছে? তার কি আর টিবি হতে পারে না পারে না? টিবি হতে পারে, সিভিয়ারিটিটা কম হবে। কোন সিভিয়ারিটিটা কম হবে? মানে তার লাংসটা কি অতটা ক্ষতিগ্রস্ত হবে না টিবি হলে? মানে সিভিয়ারিটি বলতে কি বুঝছিস? না, পার্টিকুলারলি দুটো জিনিসকেই কমায়। স্পেসিফিক্যালি একটা কমপ্লিকেশন, টিউবারকুলোসিসের সবচেয়ে ডেডলি কমপ্লিকেশনটা কমায়, সেইটা কোনটা? টিউবারকুলার মেনিনজাইটিস কমায়, ঠিক আছে? কিছুটা এক্সটেন্টে আমাদের ইয়েও কমাতে পারে, মানে মিলিয়ারিটাকেও কিছুটা কমাতে পারে। প্রুভেন যেটা, মানে বিসিজি ভ্যাকসিনেশন ইজ গিভেন টু প্রিভেন্ট টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে? একদম পরিষ্কার? আচ্ছা, কেন? কারণ আমাদের সিএনএস এর ভেতরে যে মানে যে মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে, মানে ওখানে যদি ব্যাকটেরিয়া পৌঁছায় তাকে একমাত্র সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়েই ইয়ে করতে পারে। সেই জন্য আমাকে মানে দুরকম তো ইমিউনিটি আছে, একটা হিউমোরাল রেসপন্স আর একটা সিএমআই, আর একটা আছে এই দুটোকেও আমরা বলি অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স। আর একটা আছে ইনেট। ইনেট ইমিউন রেসপন্স মানে যেটা নিয়ে যে জন্মেছে, তাকে খুব একটা মডিফাই, তাকে নক আউট করা যায়, তাকে খুব একটা বুস্ট করার উপায় নেই। অ্যাডাপটিভটাকে আমরা মডিফাই করতে পারি, আমরা হিউমারাল উইংকে বুস্ট আপ করতে পারি, আমরা সিএমআইকে বুস্ট আপ করতে পারি, ঠিক আছে? এই বিসিজি ভ্যাকসিনেশন কোন রুটে দেয়া হয়? ইন্ট্রাডার্মাল। কেন ইন্ট্রাডার্মাল দিই? কেন ইন্ট্রাডার্মাল দিই? মানে সবের রিজন আছে। ইন্ট্রাডার্মাল এই জন্য দিই, ইন্ট্রাডার্মাল এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে ডেনড্রিটিক সেল থাকে, ঠিক আছে? আমরা চাইছি যাতে ডেনড্রিটিক সেলটা এই মানে শটটা পাক। ডেনড্রিটিক সেলটা কার পার্ট? সেল মিডিয়েটেড ইমিউনিটির পার্ট, ঠিক আছে? সিএমআই এর স্টার্ট হয় হচ্ছে ডেনড্রিটিক সেল দিয়ে। ডেনড্রিটিক সেল, আমি যাতে ডেনড্রিটিক সেল পাই তার জন্য আমি সাবকিউটেনিয়াস না দিয়ে ইন্ট্রাডার্মাল দিই, কারণ ইন্ট্রাডার্মাল স্পেসে ওরা থাকে, ঠিক আছে? কয়েকটা জিনিস পরিষ্কার হলো। বিসিজি ভ্যাকসিন, বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস কমেটিকোয়ারি। সেটা কি বারবার সাবকালচার করা হয়েছে বহু বছর ধরে, তার হচ্ছে ইয়েটা চলে গেছে, কিন্তু বাকি পার্টগুলো আছে, ইমিউনোজেনেসিটিটা আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিরুলেন্সটা কমে গেছে। 3 নম্বর। এবার কাকে দেব? দেব হচ্ছে বাচ্চাকে। কতদিনের মধ্যে দেব? মানে 48 আওয়ার্সের মধ্যে দিলে বেস্ট কাজ করে। 1 বছর পেরিয়ে গেলে আর দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? 1 বছরের তলার বাচ্চাকে দেব। হলো। কোথায় দেব? ইন্ট্রাডার্মাল দেবো। ইন্ট্রাডার্মাল কেন দেবো না? ইন্ট্রাডার্মাল স্পেসে আমার ডেনড্রিটিক সেল থাকে। ডেনড্রিটিক সেল পেলে কি হবে? আমার সিএমআইটা বুস্টেড হবে। সিএমআই বুস্টেড হলে কি হবে? আমার টিউবারকুলার মেনিনজাইটিসটাকে আটকাবো। এটা হলো আমার প্রাইমারি টার্গেট, ঠিক আছে? আচ্ছা, এবার মনে কর কোনো চাইল্ড বা ইমিউনো কম্প্রোমাইজড অ্যাডাল্ট, এরা আমার একটা কাফের থ্রু দিয়ে ড্রপলেটের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটাকে
পেয়েছে, ঠিক আছে। সবার আগে কি হবে, আমার যে নাকের মধ্যে যে হেয়ারস বা এগুলো আছে অনেকটা পরিমাণ ড্রপলেটকে ও ট্র্যাপ করে নেবে। যেই ড্রপলেটটা তাকে ক্রস করবে সেই ড্রপলেটটাকে সরাবে কারা, আমার যে গোটা সিলিয়ারি এপিথেলিয়ামটা আছে তারা ব্যাকওয়ার্ড বিটিং করে করে এই জিনিসটাকে বাইরে এক্সপালসাল করে দেবে। ম্যাক্সিমাম পার্টটা আমার আপার এয়ারওয়ের মধ্যে ট্র্যাপ হয়ে গেল এবং যেটা ট্র্যাপ হয়ে গেল সেটাকে সিলিয়া মুভমেন্ট করে করে বার করে দেবে। যেইটা এবার খুব ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ যেটা আমার অ্যালভিওলাইয়ে গিয়ে পৌঁছাবে, বলো। হ্যাঁ 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 ওয়ার্ডে 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 হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পারলি। ড্রপলেটটা পেয়েছে, যতগুলো ড্রপলেট পেলো সবটাই প্যাথোজেনেসিসের মধ্যে যেতে পারবে না, বেশিরভাগটা উপরে ট্র্যাপ হয়ে যাবে, তাদেরকে বার করে দেবে। একটা খুব অল্প পার্সেন্টেজ অ্যালভিওলাইয়ে গিয়ে ডিপোজিট হবে, ঠিক আছে। আচ্ছা, ডিপোজিট হবে, অ্যালভিওলাই ডিপোজিট হওয়ার পর কি হবে, অ্যালভিওলাইয়ের সবচেয়ে কাছে থাকে হচ্ছে আমাদের বিভিন্ন রকম ম্যাক্রোফাজ থাকে, ঠিক আছে। ম্যাক্রোফাজেরা কি করবে, ম্যাক্রোফাজরা ওরা জিনিসটাকে এনগাল্ফ করে নেবে। কিন্তু আমাদের এই টিউবারকুলোসিস যে টিউবারকুলার যে ব্যাসিলাসগুলো আছে তাদের বেশ কিছু স্পেশাল প্রপার্টি আছে যার জন্য তাকে এনগাল্ফ করা সহজ কিন্তু হজম করা সহজ নয়। কি কি ফ্যাক্টর আছে যেটা হচ্ছে একে এনগাল্ফ হতে মানে একে হজম হতে আটকায়, মানে এর ফ্যাগোলাইসোজোমা মানে ফ্যাগোসাইটোসিস তো হয়, তারপর লাইসোজোম এসে কাজ করে, তারপর ব্রেক ডাউন করে। কোন কোন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে টিবিকে সহজে ডাইজেস্ট হতে দেয় না? প্রথমে হচ্ছে ওর সেল ওয়াল, ওর প্রচন্ড থিক সেল ওয়াল আছে, তাতে মাইকোলিক অ্যাসিড থাকে যেটা খুব রিইনফোর্সড কংক্রিটের মতো ওকে প্রোটেক্ট করছে। এইটা গেল একটা লেয়ার অফ ডিফেন্স। আরও বিভিন্ন লেয়ার অফ ডিফেন্স পরপর পরপর আসবে, এক সময় সেটাও ব্রেকডাউন হবে। তারপর ব্যাকটেরিয়ার যে জিনগুলো আছে সেই মানে ব্যাকটেরিয়ার যে ভেতরে প্রোটিনগুলো সেগুলো এক্সপোজ হবে। তাদের প্রপার্টি আছে, তারা হচ্ছে ফ্যাগোলাইসোজোমাল ফিউশনকে আটকায়, মানে ফ্যাগোজোমের সঙ্গে যে লাইসোজোম অ্যাটাচ হবে সেই ফ্যাগোলাইসোজোমের ফিউশনকে আটকায়। যদি ফিউজ হয়েও যায় তারপরে আরেক সেট অফ এনজাইমস বা এগুলো লিবারেটেড হবে যারা হচ্ছে ওর অ্যাসিডিটিটাকে কমিয়ে দেয়, লাইসোজোমের স্ট্রেংথটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। এ করলো আরও বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ওরা এই ফ্যাগোজোমের মধ্যে নিয়ে নেবে কিন্তু ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করতে পারে না। তখন কি হবে, আরও ম্যাক্রোফাজ এসে চারপাশে চারপাশে জমতে জমতে কিছুটা করে 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 একটা টেম্পোরারি ব্যারিয়ারের মতো তৈরি করবে, ঠিক আছে। এখানে এলো, এখানে আসার পর এরা এনগাল্ফ হতে থাকলো। এরকম ভাবে এনগাল্ফ হতে থাকলো, থাকতে থাকতে ওখানে একটা ছোট গ্রানুলোমার মতো তৈরি করতে পারে। আচ্ছা, আর কি হবে, এই চলতে চলতে এখানে তো একটা ব্যাটল গ্রাউন্ড সিচুয়েশন, কিছু কিছু ব্রেকডাউন হচ্ছে, কিছু কিছু প্রোডাক্ট ওখানে ভাঙছে, কিছু কিছু প্রোডাক্ট ওই জায়গায় অ্যাভেলেবেল আছে। ওই একই জায়গায় আমাদের ডেনড্রিটিক সেলও বেশ কিছু পরিমাণে প্রেজেন্ট আছে। ডেনড্রিটিক সেল কি করবে, এর যে ডিএনএ মানে এর যে ব্যাকটেরিয়ার যে ফ্র্যাগমেন্ট যেগুলো ইমিউনোজেনিক সেগমেন্ট তাকে ডেনড্রিটিক সেলগুলো ক্যারি করে নিয়ে যাবে কোথায় না, আমার লোকাল লিম্ফ নোডে। বুঝতে পেরেছিস, লোকাল লিম্ফ নোডে নিয়ে যাবে ট্রেন করার জন্য যে এর অ্যাটাকটা হয়েছে। তাহলে আমার কি হলো, যখন একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, এই মানে যখন আমার টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া আমার এতে ঢুকলো তখন এর চারপাশে আমার একটা গ্র্যানুলোমা তৈরি হলো, একটা নিউমোনিয়াও তৈরি হতে পারে, আর একটা আর একটা হচ্ছে লিম্ফ নোডের রিয়াকশন তৈরি হলো। এই তিনটে জিনিসকে একসঙ্গে কি বলে, এই তিনটে জিনিসকে একসঙ্গে কি বলে, হ্যাঁ কি বলে, ভোনস কমপ্লেক্স। ভোনস কমপ্লেক্সে কি কি থাকে,
এরাই থাকে, বুঝতে পেরেছিস? এবার আমি একটু সিচুয়েশনটাকে পাল্টে দিই, ঠিক আছে? প্রথমে ইমিউনো কম্পিটেন্টটাকে আমি বলে দিই, ঠিক আছে? তারপর কম্প্রোমাইজটা কিভাবে বলছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে মানে প্রথমে ওই আশপাশে তাকে ট্র্যাপ করলো, তারপর কিছুটা পরিমাণ জিনিসকে হচ্ছে ডেনড্রাইট ক্যারি করে নিয়ে গেল, লোকাল লিম্ফ নোডে নিয়ে গেল, লিম্ফ নোড থেকে আস্তে আস্তে আমার সিএমআই এর ট্রেনিং এইগুলো শুরু হলো। হ্যাঁ, হাইলার লিম্ফ নোড বা এই যে মানে লোকাল যেখানে ড্রেনিং লিম্ফ নোড সেখানে নিয়ে যাবে। এবার এই করতে করতে ট্রেন হয়ে গেল, ট্রেন হওয়ার পর কি হলো, যখন বডির ইমিউনিটি স্ট্রং তখন ও ব্যাকটেরিয়াটাকে এক জায়গার মধ্যে সেলফ করে নিল, মানে ও বেরোতে দিল না, আরো হায়ার এ করে করলো। এবার কি এই যে এখানে যে আমাদের ব্যাকটেরিয়াগুলো ট্র্যাপ হয়ে আছে এরা কিন্তু ডেড নয়, এরা মানে এদেরকে যেন জেলে ভরে রাখা হয়েছে, এরা ডেড নয়। যখন বডি ইমিউনিটি ডাউন হবে তখন কিন্তু এরা র্যাপিডলি মানে এ করবে, তখন কি হবে যে আমার বডি অলরেডি সেন্সিটাইজড, তারা মানে প্রচন্ড পরিমাণে ওখানে ইনফ্লামেটরি রেসপন্স করবে। ওই ইনফ্লামেটরি রেসপন্সে আমার ওই জায়গার যেখানে আমার ব্যাকটেরিয়াটা আসবে সেখানে একটা লিকুইফ্যাকশন নেক্রোসিস হবে, সেই জায়গায় ক্যাভিটি ফর্ম হবে এবং স্প্রেড করবে, ঠিক আছে? এইটাকে বলি আমরা সেকেন্ডারি টিউবারকুলোসিস। এই প্রথমে যে রিয়াকশনটা হয় এখানে ঘোনস কমপ্লেক্স হয়ে জিনিসটা আটকে গিয়েছিল, দ্যাট ইজ প্রাইমারি টিউবারকুলোসিস, ঠিক আছে? যখন ইমিউনিটি ডাউন হলো, বডি সেন্সিটাইজড হয়েছিল, বডি প্রচন্ড পরিমাণে ইনফ্লামেটরি রেসপন্স মাউন্ট করলো, সেকেন্ড টাইম ইনফেকশন হলো, তখন যে ক্যাভিটি ফর্মেশন হলো, তখন যে প্রবলেমগুলো হলো সেইটাকে বলে সেকেন্ডারি টিউবারকুলোসিস। তাহলে সেকেন্ডারি টিউবারকুলোসিসের ফিচার কি কি? সেকেন্ডারি টিউবারকুলোসিসের ফিচার হচ্ছে ক্যাভিটেশন, ঠিক আছে? প্লুরাল ইফিউশন, টিউবারকুলার প্লুরাল ইফিউশন, এম্পাইমা, এইগুলো যেগুলো দেখেছিস সব কটা হলো সেকেন্ডারি টিউবারকুলোসিসের ফিচার। ব্রঙ্কোনিউমোনিয়া, বুঝতে পেরেছিস? এগুলো সব কটা হলো সেকেন্ডারি নিউমোনিয়া, সেকেন্ডারি এর ফিচার। সেকেন্ডারি টিউবারকুলোসিস কার ক্ষেত্রে হয়? ইমিউনো কম্পিটেন্ট হোস্টের ক্ষেত্রে হয়। এবার যদি পেশেন্টটা ইমিউনো কম্পিটেন্ট না হয়ে ইমিউনো কম্প্রোমাইজড হতো বা একটা বাচ্চা হতো, তার ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এই ঘোনস কমপ্লেক্স করে প্রপারলি জিনিসটাকে যে মানে একটা জেলের মধ্যে ভরেছিল, সেই জেলটা ভালোভাবে তৈরি হতো না, প্রথম বাড়ি ডাইরেক্টলি সেকেন্ডারি টিউবারকুলোসিসে চলে যেত, তখন তাকে বলে প্রোগ্রেসিভ প্রাইমারি টিউবারকুলোসিস, ঠিক আছে? প্রোগ্রেসিভ প্রাইমারি টিউবারকুলোসিস ইজ জাস্ট লাইক সেকেন্ডারি টিউবারকুলোসিস, বাট ইট ইজ অবজার্ভড ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টস অ্যান্ড ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ। ফার্স্ট ইনফেকশন থেকেই ক্যাভিটি তৈরি হতে পারে, ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, গোটা বডিতে স্প্রেড করতে পারে, সবকিছু হতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে সেকেন্ডারি টিউবারকুলোসিস কি, প্রাইমারি টিউবারকুলোসিস কি, প্রোগ্রেসিভ প্রাইমারি কি, বুঝতে পারলি? আচ্ছা, না, কারণ ওকে যদি ভালো করে জেলের মধ্যে কন্টেন করতে হয় তাহলে তো ইমিউনিটিকে বুস্ট মানে স্ট্রং থাকতে হবে, সেটা ইমিউনো কম্পিটেন্টের ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে? ইমিউনো কম্প্রোমাইজড হলে অথবা যদি তার ইমিউনিটিটা ইম্যাচিওর হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে, তখন ওই প্রাইমারি কমপ্লেক্সগুলো ভালোভাবে তৈরি হয় না, সোজাসুজি হচ্ছে তোর সেকেন্ডারির মতো হয়, তাকে বলে প্রোগ্রেসিভ প্রাইমারি, ঠিক আছে? এই গেল প্রোগ্রেসিভ। যতগুলো আমাদের ডেসক্রিপশনগুলো দেখেছি সব কটা হলো মানে ধর আমরা এই ক্যাভিটি দেখালাম, ফাইব্রোসিস, ফাইব্রোসিসটা একটা টিউবারকুলার সিকুয়েলি, কিসে না সেকেন্ডারি ব্যাকটেরিয়া, সেকেন্ডারি ইয়েতে টিউবারকুলোসিসে। তার আগে যে ধর আমরা দেখালাম ইফিউশন, টিউবারকুলার প্লুরাল ইফিউশন, দ্যাট ইজ অলসো সেকেন্ডারি। তার আগে দেখিয়েছি তোদের এম্পায়েমা, এম্পায়েমাটাও হচ্ছে তোর টিউবারকুলার কমপ্লিকেশন।
এখানে এম্পাইমার নেসেসিট্যান্স বলে একটা টার্ম বলেছিলাম, যে টিবির ক্ষেত্রে কি হয়, ওইখানে পাসটা না জমা থেকে চেস্ট ওয়াল চামড়ার তলায় চলে আসে, ঠিক আছে। তারপরে দেখ লকিউলেটেডটা ওতে অতটা হয় না। তার আগে যে আমাদের ক্যাভিটেটিং নিউমোনিয়া, তার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে সেকেন্ডারি পালমোনারি টিউবারকুলোসিস। তারপর হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া হচ্ছে টিউবারকুলোসিসের যে টিউবারকুলার নিউমোনিয়াটা, সেটা বেসিক্যালি ব্রঙ্কোনিউমোনিয়াই হয়, ঠিক আছে। এই হলো মোটামুটি ব্যাপার।